আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা বেশ ইন্টারেস্টিং আর খুব সময় উপযোগী একটা বিষয় নিয়ে কথা বলবো। ঢাকা শহরের আবাসন আর নগর কাঠামোর নতুন নিয়মাবলী, ডিটেলড এরিয়া প্ল্যান বা ড্যাব 2022-2035-এর সংশোধনীগুলো। আজ আমরা একদম সহজ ভাষায় ডিকোড করার চেষ্টা করব। এই কাঠামোগত পরিবর্তনগুলো কিভাবে আমাদের পুরো শহরের ভবিষ্যতের রূপরেখাটাই বদলে দিতে পারে, চলুন ধাপে ধাপে সেটা দেখে নেওয়া যাক। আলোচনার শুরুতে এখানে যে অফিসিয়াল ডকুমেন্টটা দেখা যাচ্ছে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ গেজেট, যা 14 ডিসেম্বর 2025 তারিখে পাবলিশ হয়েছে। আর এটাই হলো আমাদের আজকের ব্যাখ্যার মূল অথেন্টিক সোর্স। এটা কিন্তু কোনো সাধারণ গাইডলাইন না, বরং এটা হলো সেই চূড়ান্ত আইনি দলিল যা অফিসিয়ালি ডিসাইড করে দেবে আগামী দিনে ঢাকা শহরের বিল্ডিংগুলো কতটা উঁচু হবে বা রাস্তার পাশে ঠিক কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। পুরো জটিল বিষয়টাকে আমরা লজিক্যালি কয়েকটা অংশে ভাগ করেছি। ১. ঢাকার হালনাগাদ মাস্টার প্ল্যান। ২. ফ্লোর এরিয়া রেশিও বা সংক্ষেপে FAR FAR। ৩. ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা TOD। ৪. গ্রাউন্ড কভারেজ এবং উন্মুক্ত স্থান। ৫. বন্যাপ্রবাহ এলাকা ও পরিবেশ। এবং সবশেষে ৬. জনঘনত্ব ব্লক বা ডেন্সিটি ব্লক। তো প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, ঢাকার হালনাগাদ মাস্টার প্ল্যান। ড্যাব 2022-2035-এর যে মূল ফ্রেমওয়ার্ক ছিল সেটাকে বেজ হিসেবে ধরলেও এই নতুন গেজেটে বেশ কিছু বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এটাকে গ্রেটার ঢাকা এরিয়ার একটা বিল্ডিং ব্লক হিসেবে চিন্তা করা যেতে পারে। শহরের কোথায় কত উঁচু ভবন তৈরি হবে, কতটুকু জায়গা নিয়ে ডেভেলপমেন্ট হবে এবং নতুন প্রজেক্টগুলো কিভাবে শহরের মেট্রো বা বিআরটির মতো ট্রানজিট হাতের সাথে কানেক্টেড থাকবে তার একটা ক্লিয়ার ডিরেকশন এখানে দেওয়া আছে। আর হ্যাঁ, এই পুরো প্রক্রিয়ায় পরিবেশবান্ধব জোন আর গ্রিন বিল্ডিংয়ের উপর কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার চলুন মুভ করা যাক ২ নম্বর পয়েন্টে, ফ্লোর এরিয়া রেশিও বা FAR FAR। যে কোনো প্রপার্টি ডেভেলপারের জন্য এটাই বোধহয় সবচেয়ে ক্রিটিক্যাল ক্যালকুলেশন। FAR বা ফ্লোর এরিয়া রেশিও জিনিসটা আসলে কি? টেকনিক্যাল জার্গন বাদ দিয়ে খুব সিম্পলি বললে এটা হলো এমন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যা ঠিক করে দেয় একটা নির্দিষ্ট সাইজের প্লটের উপর ম্যাক্সিমাম ঠিক কতটুকু ফ্লোর স্পেস বা আয়তনের বিল্ডিং বানানো যাবে। জাস্ট এই একটা ফর্মুলায় কিন্তু একটা অনুমোদিত ভবনের সার্বিক আকার ও উচ্চতা কন্ট্রোল করার প্রধান চাবিকাঠি। আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাম্বারটা হলো ২০। হ্যাঁ, ২০ ফুট। গ্যাজেট অনুযায়ী প্লটের সামনের রাস্তা যদি ২০ ফুটের কম চওড়া হয় তাহলে ম্যাক্সিমাম FAR বা ভার্টিক্যাল এক্সটেনশনের মান কঠোরভাবে লিমিট করে দেওয়া হয়েছে। এর মানে হলো সরু রাস্তায় চাইলে আর আকাশচুম্বী বহুতল ভবন তোলা যাবে না। রাস্তার প্রশস্ততাই এখন ভবনের উচ্চতা বা ভার্টিক্যাল গ্রোথের সবচেয়ে বড় লিমিটেশন। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে, এই কড়া নিয়মকানুনের ভেতরেও ডেভেলপাররা কি তাদের অনুমোদিত FAR বাড়ানোর কোনো সুযোগ পাবেন? ওয়েল, আমলাতান্ত্রিক এই জটিল টেক্সটের ভেতরেই কিন্তু কিছু চমৎকার ইনসেন্টিভ বা প্রণোদনা লুকিয়ে আছে। গ্যাজেট অনুযায়ী মূলত ৩টা উপায়ে এই বোনাস ফ্লোর এরিয়া বা প্রণোদনা পাওয়া যেতে পারে। ১. গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব ভবনের সার্টিফিকেশন অর্জন করলে। ২. ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইটস বা TDR ইউজ করে, মানে এক এলাকার উন্নয়নের অধিকার অন্য এলাকায় ট্রান্সফার করার মাধ্যমে। এবং ৩. ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা TOD, প্রক্সিমিটি সুবিধা কাজে লাগিয়ে। এই পুরো সিস্টেমটা আসলে স্মার্ট আর সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করার একটা দারুণ স্ট্র্যাটেজি। তো এর সূত্র ধরেই আমরা চলে আসি আমাদের ৩ নম্বর পয়েন্টে, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা সংক্ষেপে TOD। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা TOD হল নগর পরিকল্পনার এমন একটা মডার্ন কনসেপ্ট যেখানে মেট্রো রেল বা BRTর মতো গণপরিবহন হাবগুলোর একদম হাঁটার দূরত্বের মধ্যেই রেজিডেন্সিয়াল, বিজনেস আর লিভিং স্পেসগুলো ডেভেলপ করা হয়। 2025 সালের এই আপডেটেড গাইডলাইনের মূল ফোকাসই হল রিয়েল এস্টেট বুমকে সরাসরি এই ট্রানজিট ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্ট করা। এটা আসলে কাজ করে কিভাবে? এর লজিক্যাল স্টেপগুলো হলো, প্রথমেই আইডেন্টিফাই করতে হবে প্লটটা কোনো ট্রানজিট হাবে 250 মিটার বা 500 মিটারের প্রভাবশালী এলাকা বা ইনফ্লুয়েন্স জোনের মধ্যে পড়েছে কিনা। পড়লে সেখানে ল্যান্ড ভ্যালু ক্যাপচার মেকানিজম অ্যাপ্লাই করা হবে। আর এর ফলে অনলক হয়ে যাবে বোনাস FAR, এক্সট্রা গ্রাউন্ড কাভারেজ আর রোড অ্যাক্সেসের মতো বিশেষ সব সুবিধা। বিল্ডিং কতটা উঁচু হবে তা তো জানলাম। এবার ৪ নম্বর পয়েন্টে আমরা ফোকাস করব গ্রাউন্ড কভারেজ এবং উন্মুক্ত স্থানে, মানে একটা বিল্ডিং মাটির ঠিক কতটুকু জায়গা কভার করতে পারবে। এখানে গ্যাজেটটি পপুলেশন ডেন্সিটির ওপর একটা চমৎকার ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ নিয়েছে। ৫ কাঠার ছোট প্লটগুলোর জন্য ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ বা MGC অ্যালাউ করা হয়েছে 60% পর্যন্ত। কিন্তু প্লট যদি ৫ কাঠার চেয়ে বড় হয় তাহলে গ্রাউন্ড কভারেজ কঠোরভাবে 50%-এ ক্যাপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সোজা কথায় প্লট যত বড় হবে আনুপাতিক হারে ফাঁকা জায়গাও তত বেশি ছাড়তে হবে।
আর হ্যাঁ, শুধু জায়গা ফেলে রাখলেই হবে না, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পরিবেশগত ম্যান্ডেট আছে। প্লটের যে অংশটুকুতে বিল্ডিং হবে না তার অন্তত 50% জায়গা একদম আনপেভড, মানে কংক্রিট মুক্ত রাখতে হবে, যাতে সেটা পানি শুষে নিতে পারে। চারপাশ শুধু কংক্রিট দিয়ে বাঁধাই করে দিলে চলবে না, বরং বৃষ্টির পানি মাটিতে রিচার্জ হওয়ার সুযোগ রাখতে হবে। এই এনভায়রনমেন্টাল রুলসগুলো নিয়ে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি 5 নম্বর পয়েন্টে, বন্যা প্রবাহ এলাকা ও পরিবেশ। সংশোধনীগুলিতে পরিবেশের সুরক্ষায় বেশ বড় কিছু ওভারআর্চিং পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে যেগুলোকে আলাদা করে প্রধান এবং সাধারণ বন্যা প্রবাহ এলাকা বলা হতো, সেগুলোকে মার্জ করে এখন একটাই ইউনিফাইড বন্যা প্রবাহ এলাকা বা ফ্লাড ফ্লো জোন করা হয়েছে। এই সেন্সিটিভ জোনগুলোতে সাধারণ স্ট্রাকচারাল বা আবাসিক বিল্ডিং বানানোর উপর কড়া রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, আর যে কোনো লং টার্ম প্রজেক্টকে অবশ্যই জলবায়ু সহনশীল ও সবুজ কর্মপরিকল্পনা বা সিআরজিএপি মেনে চলতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পয়েন্টে, 6 নম্বর, জনঘনত্ব ব্লক বা ডেন্সিটি ব্লক ডিকোডিং। এতক্ষণ যেসব থিওরি আর নিয়মের কথা হলো, সেগুলো বাস্তবে কিভাবে কাজ করে সেটাই এখানে দেখব। স্ক্রিনে এখন যে কালার কোডেড ম্যাপটা আছে, এটা হলো অফিসিয়াল ডেন্সিটি ব্লক ম্যাপ। মজার ব্যাপার হলো, গ্যাজেটের ভেতরের ওই বিশাল সব ডেটা আর টেবিলগুলো কিন্তু সরাসরি এই স্পেসিফিক আর কালার কোডেড আরবান ব্লকগুলোর সাথেই কানেক্টেড। পুরো ডেন্স ডেটা টেবিলটাকে সামারাইজ করলে চিত্রটা দাঁড়ায় ঠিক এরকম। ঢাকা শহরের কোন জোনে কত মানুষ থাকবে তার একটা টার্গেট লিমিট আছে। কেন্দ্রীয় ঢাকায় একর প্রতি সর্বোচ্চ 200 জন, আউটার বা বাইরের ঢাকায় 150 থেকে 200 জন, আর নতুন গড়ে ওঠা শহর এলাকাগুলোতে একর প্রতি সর্বোচ্চ 150 জনের টার্গেট ঠিক করা হয়েছে। লজিকটা খুব সিম্পল, পুরো শহরের ওপর পপুলেশনের প্রেশারটা যেন ব্যালেন্সড থাকে। পুরো এক্সপ্লেনারের শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত কঠোর সব আমলাতান্ত্রিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এগুলো কি সত্যিই একদিকে আমাদের দ্রুত নগরায়নের তীব্র চাহিদা আর অন্যদিকে পরিবেশ সংরক্ষণের পরম প্রয়োজনীয়তার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করতে পারবে? এই টেনশনটাই আসলে পুরো ডকুমেন্টের মূল বিষয়। উত্তরটা হয়তো সময়ই বলে দেবে, তবে আশা করছি আজকের এই আলোচনা ড্যাপের নতুন রূপরেখা বুঝতে অনেকটা সাহায্য করেছে।